এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অগ্নিব সেন আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন অধ্যায় নিয়ে। আজকে আমরা পড়ব ইন্ডিয়ান ইকোনমিক্সের চয়েস অফ ইকোনমিক সিস্টেম ফর ইন্ডিয়া। ঠিক আছে, দ্য চয়েস অফ ইকোনমিক সিস্টেম ফর ইন্ডিয়া আর এস ফলোস। ইকোনমিক সিস্টেম আমাদের যে ইকোনমিক সিস্টেম রয়েছে সেটা ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেমের মধ্যে আমাদের চয়েসটা কীরকম হতে পারে, অর্থাৎ আমাদের সিলেকশানটা কীরকম হতে পারে। আমরা শপিং মলে যাই, শপিং মলে গিয়ে আমরা সিলেকশান করি যে আমাদের জন্য কোন গেঞ্জিটা কোন শার্টটা আমাদের জন্য প্রযোজ্য, আমাদের ফিট করবে। সুতরাং আমাদের আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রেও জিনিসটা সেম, একদম সেম। আমরা এমন একটা ইকোনমিক সিস্টেম আমরা আনবো যেটা আমাদের যে ইন্ডিয়ান যে যে সার্কামস্টেন্সেস রয়েছে, ইন্ডিয়ার মধ্যে যে পরিকাঠামো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে যে সোশিয়ালিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, সেটাকে যাতে ফিট করে এমন একটা ইকোনমিক সিস্টেম আমাদের দরকার। এমন একটা ইকোনমিক সিস্টেম আমরা কিন্তু আনতে চলেছি। দেখা যাক তাহলে আমরা কীরকম ধরনের ইকোনমিক সিস্টেম আনতে পারি। দ্য চয়েস অফ ইকোনমিক সিস্টেম ফর ইন্ডিয়া আর এস ফলোস। In the era of post-independence, Indian policymakers were faced with numerous challenges. One of the important challenges was the nature of economy. নেচার অফ ইকোনমি কী হতে পারে? ক্যাপিটালিস্ট হতে পারে, সোশিয়ালিস্ট হতে পারে, মিক্সড ইকোনমি হতে পারে। এটা আমরা আগেই পড়েছি। দ্যাট ইন্ডিয়ান ইকোনমি ওয়াজ গোয়িং টু অ্যাডপ্ট colonial experience which was exploitative, and with exposure to well-planned economic model of Soviet Union made the choice easier for Indian policymakers. কলোনিয়াল এরাতে আমাদের অনেক এক্সপ্লয়টেশন হয়েছে, অনেক যাবতীয় অনেক কিছু এক্সপ্লয়টেশন হয়েছে, ড্রেইন অফ ওয়েলথ রয়েছে, সেটার এক্সপিরিয়েন্স আমাদের আছে। সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই হাতে পুনর্বার এরকম এক্সপ্লয়টেশন না হয়, সেই জন্য সেইভাবেই আমরা কিন্তু ইকোনমিক সিস্টেমটাকে গঠন করব। ঠিক আছে, আমরা আপাতত সোভিয়েত ইউনিয়নের যে প্ল্যানিং মডেলটা রয়েছে, সোশ্যালিস্টিক প্ল্যানিং মডেলটা রয়েছে, সেটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি বেশি আপাতত। So our domestic policy tilted towards protectionism, emphasis on import substitution and central planning. অর্থাৎ সোশিয়ালিস্টিক অ্যাপ্রোচটাকেই আমরা নিচ্ছি। A large number of government-run public sector enterprise units were set up to meet various development goals. ভারতের স্বাধীনতার উত্তরোত্তর পরবর্তী স্টেজে আমরা যেটা দেখি, পাবলিক সেক্টরের রোল সেখানে বেশি ছিল, প্রাইভেট সেক্টর কম। সেখানে যা কিছু ছিল সবই পাবলিক সেক্টর। সুতরাং আমরা সোশিয়ালিস্টিক অ্যাপ্রোচটাকেই আমরা অ্যাডপ্ট করেছি, অর্থাৎ সিলেক্ট করেছি। Private sector was accorded limited role with variety of regulations, so our economic model was mixed economy with slight tilt towards socialism. প্রাইভেট সেক্টর ছিল না এরকম নয়, প্রাইভেট সেক্টর ছিল, আজও আছে, বাট আমাদের ইকোনমিক মডেলটা হচ্ছে স্লাইট টিল্টেড টুয়ার্ডস সোশিয়ালিজম, like a Soviet Union. By late 1990s, the world saw a sea change and most of the countries embraced the mixed economic model.
এই 1990s থেকে থেকে যেটা হয়েছিল, একটা কি চেঞ্জ পরিলক্ষিত হয়। এই চেঞ্জটা হচ্ছে এরকম, বেশিরভাগ দেশ, পৃথিবীর বেশিরভাগ দেশ মিক্সড ইকোনমিক মডেলটাকেই গ্রহণ করেছে ভালো করে, to such an extent that it is hard to find a true capitalist or socialist economy today. এরকমভাবে গ্রহণ করেছে যে কোনো কান্ট্রিকে আজকে বর্তমানকালে ক্যাপিটালিস্ট, একদম ট্রু পিওর ক্যাপিটালিস্ট ইকোনমি বা সোশ্যালিস্ট ইকোনমি বলা যায় না। প্রত্যেকটা কান্ট্রি আমরা যদি দেখি, আমেরিকার থেকে আরম্ভ করে, ব্রিটেন থেকে আরম্ভ করে, নেদারল্যান্ড থেকে আরম্ভ করে, যদি প্রত্যেকটা কান্ট্রিকে আমরা দেখি, প্রত্যেকটা কান্ট্রিকে আমরা মিক্সড ইকোনমিক অ্যাপ্রোচ দেখতে পাবো। সুতরাং প্রত্যেকটা কান্ট্রি বাই লেট 1990s, মানে 1990s পরের থেকে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু মিক্সড ইকোনমিক অ্যাপ্রোচটাকেই গ্রহণ করেছে ভালোভাবে, পোক্তভাবে। সুতরাং কোনো কান্ট্রিকেই একদম ট্রু ক্যাপিটালিস্ট বা ট্রু সোশ্যালিস্ট বলা চলে না। আমাদের কান্ট্রিও অবশ্য, আমাদের কান্ট্রিও মিক্সড ইকোনমি মডেলই ফলো করে, বাট আমাদের কান্ট্রি মিক্সড ইকোনমিক মডেল ফলো করা সত্ত্বেও ইজ লাইক tilted towards socialism. It was in this background that India too adopted the mixed economic model. But by late 1990s, most of the countries of the world had neither the pure capitalist model nor the pure socialist model. আমি যেটা বললাম সেটাই এখানে বলা হয়েছে। ইকোনমিক স্ট্রাকচার অন এইভ অফ ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, এবার আমরা ইকোনমিক স্ট্রাকচার আমাদের ইন্ডিপেন্ডেন্সের আগে কীরকম ছিল একটু দেখে নিই, একটু বর্ণনা করে নিই। ইন্ডিয়া ওয়াজ দ্য ক্লাসিক্যাল কেস অফ কলোনিয়ালিজম। আমাদের এখানে ব্রিটিশ কলোনি ছিল, সেটা আমরা ইন্ডিয়ান হিস্টোরি যখন আমরা পড়ব তখন আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কী করে ইন্ডিয়াতে কলোনিয়ালিজমটা সৃষ্টি হলো বা প্রাদুর্ভাব ঘটলো কলোনিয়ালিজমে, সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যখন আমরা ইন্ডিয়ান হিস্টোরি পড়ব, বিশেষ করে যখন আমরা মডার্ন হিস্টোরি পড়ব। আচ্ছা, ইন্ডিয়া ওয়াজ এ ক্লাসিক্যাল কেস অফ কলোনিয়ালিজম, এটা আমরা জানি। The British Empire, with their deliberate policies, transformed India into a supplier of raw material and consumer of manufactured goods. ব্রিটিশ এম্পায়ার কী করেছে, ডেলিবারেটলি ইন্ডিয়ার থেকে র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামাল রপ্তানি করতো ইংল্যান্ডে সেগুলো মেশিন দ্বারা সেগুলো প্রডিউস হয়ে সেগুলো ফিনিশড গুডসে কনভার্টেড হবে। র মেটেরিয়ালসটা ফিনিশড গুডসটা ইন্ডিয়াতে আসলে পরে সেগুলো আমরা বেশি দামে সেগুলোকে কিনতে হবে। সো ইট ইজ এ টোটাল এক্সপ্লয়েটেশন, টোটাল লুট। The period famously known as Industrial Revolution in world history became the reason for deindustrialization in Indian history. আমাদের ভারতবর্ষ হয়ে গেছে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমাদের ভারতবর্ষ যে হ্যান্ডলুম ছিল, হস্তশিল্প ছিল, সেই হস্তশিল্পের বিনাশ ঘটেছে। আর ওইদিকে ইংল্যান্ডে, ব্রিটেনে হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। দ্য কলোনিয়াল রুল ওয়াজ এ পিরিয়ড অফ নিয়ার স্ট্যাগনেশন ফর ইন্ডিয়ান ইকোনমি। এই যে কলোনিয়াল রুলের কথা আমরা বলছি, এটা হচ্ছে একটা পিরিয়ড অফ নিয়ার স্ট্যাগনেশন ফর ইন্ডিয়ান ইকোনমি, একটা স্ট্যাগনেশন পিরিয়ড বলতে পারি ইন্ডিয়ান ইকোনমির জন্য। ইন্ডিয়া at the time of independence showed all signs of what today is called underdeveloped country. ইন্ডিয়া একটা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়েছিল, যার ফলে এই যে ড্রেন অফ ওয়েলথের কথা আমরা বললাম, এই যে ড্রেন অফ ওয়েলথের কারণে ইন্ডিয়া একটা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়েছিল।
It was caught in a vicious cycle of poverty characterized by one of the lowest per capita consumption and income levels. একটা লোয়েস্ট পার ক্যাপিটা কনজামশানের এবং ইনকাম এবং লো ইনকাম লেভেলসের কারণে ইন্ডিয়া একটা ভিসিয়াস সাইকেল অফ পভার্টির মধ্যে পড়ে গিয়েছিল। The capacity to save and invest for capital formation was very low. The capacity to save and invest for capital formation was very low. ক্যাপিটাল ফর্মেশনের জন্য যে আমরা যে ইনভেস্ট করবার যে ক্ষমতা সেটা আমরা হারিয়ে ফেলেছি। The impact of modern industrialization of the latter half of the 19th century was felt in this country initially through imports of machine-made goods from abroad, which reacted adversely on the traditional patterns of economic life. The impact of modern industrialization যে ব্রিটেনে হয়েছে তার কারণে মেশিন মেড গুডস ইন্ডিয়াতে এসছে, আমরা ইম্পোর্ট করেছি, যেটা কিনা আমাদের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিকে অ্যাডভার্সলি এফেক্ট করেছে, ইন্ডিয়ান হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিকে। This integration led to a decline in productivity per person engaged in agriculture, the adverse effects of which were perhaps softened to some extent by the shock absorbing capacity of the old institution of the joint family. এই যে ডিক্লাইন ইন প্রোডাক্টিভিটি পার পারসন যেটা হয়েছে এনগেজড ইন এগ্রিকালচারের কৃষিজীবী মানুষদের যে একটা যে ডিক্লাইন হয়েছে প্রোডাক্টিভিটি পার পারসনের, এটা যে তার যে অ্যাডভার্স effect of which were perhaps softened to some extent by the shock absorbing capacity of the old institution of the joint family. এটা একটা শক অ্যাবজর্বিং ক্যাপাসিটির মতো কাজ করেছে। এই শক অ্যাবজর্বিং ক্যাপাসিটিটা কি অফ দ্য ওল্ড ইনস্টিটিউশন অফ দ্য জয়েন্ট ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি বিজনেস যেগুলো ছিল সেগুলো তো এগ্রিকালচারাল প্রোডাক্ট কিনতে পেরেছে, কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলির মধ্যে ছিল না, যারা সিঙ্গেল ফ্যামিলি ইউনিট ছিল, তারা কী হয়েছে, তারা রীতিমতো একটা ডেপ্ট সাইকেলের মধ্যে পড়ে গিয়েছে, একটা ভিসিয়াস সাইকেল অফ পভার্টির মধ্যে পড়ে গিয়েছে। সুতরাং শক অ্যাবজর্বিং যে ক্যাপাসিটিটা তাদের ক্ষেত্রে কাজ করেনি, এটা কাজ করেছে ওল্ড ইনস্টিটিউশন অফ দ্য জয়েন্ট ফ্যামিলি। ওল্ড ইনস্টিটিউশন অফ দ্য জয়েন্ট ফ্যামিলি মিনস জমিদার্স, ল্যান্ডলর্ডস, ওদেরকেই ওল্ড ইনস্টিটিউশন অফ জয়েন্ট ফ্যামিলি বলা হচ্ছে, আর কিছুই না। The result was a continuous increase in underemployment and the growth of an attitude of sympathetic contentment on the part of the people. In such an environment, there could be little economic or social progress. লিটল ইকোনমিক এবং সোশ্যাল প্রোগ্রেস দেখা গেছে সেক্ষেত্রে। অন দ্য হোল, India as a nation was fighting with poverty, hunger, illiteracy, disease and overall underdevelopment. বোঝা গেল? এবার আমরা যেটা পড়ব ইকোনমিক প্ল্যানিং। Planned economy is one in which the state at least partially owns and directs the economy. In this economic system, investment and production decisions are embodied in a plan formulated by a central public authority. The state decides the priorities and objectives for the economy for long term and short term. স্টেট ডিসাইড করবে এই যে
ইকোনমির প্রায়োরিটি এবং অবজেক্টিভস কী হবে লং টার্ম এবং শর্ট টার্মের জন্য। টাইপস অফ ইকোনমিক প্ল্যানিং। Based on the approach and nature of the planning methods, the models of economic planning can be classified as follows. Imperative planning. This kind of planning was followed by the command economies. Such planning model sets very specific goals for each sector of the planning. It is also known as directive or target planning. Imperative প্ল্যানিংটা কি? এই ধরনের প্ল্যানিং মেথডটা হচ্ছে টোটালি কমান্ড ইকোনমিক্স দের ক্ষেত্রে ফলো করা হয়। কমান্ড ইকোনমিক্স মানে কি, মানে এটাও সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ। যা কমান্ড দেওয়া হবে, গভর্নমেন্ট যা কমান্ড দেবে সেটাই করতে হবে। সাচ প্ল্যানিং মডেল সেটস ভেরি স্পেসিফিক গোলস ফর ইচ সেক্টর অফ দ্য ইকোনমি। খুব স্পেসিফিক গোল গভর্নমেন্ট সেট করে দেবে, সেই স্পেসিফিক গোলগুলোকেই সবাইকে, ইন্ডাস্ট্রিগুলোকে মেনে চলতে হবে। It is also known as directive or target planning. Under socialistic systems like USSR, all economic decisions were centralized in the hands of the state. এটা হচ্ছে একটা পুরো সেন্ট্রালাইজড ইকোনমিক মডেল। অথবা এটাকে সেন্ট্রালাইজড প্ল্যানিংও বলতে পারি, ইম্পারেটিভ প্ল্যানিং না বলে। সেন্ট্রালাইজড প্ল্যানিং অথবা ডিরেক্টিভ প্ল্যানিং or টার্গেট প্ল্যানিং বলা হয় এটাকে। Features of such planning model are as follows. Quantitative targets of growth and developments. একটা কোয়ান্টিটেটিভ টার্গেট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য একটা কোয়ান্টিটেটিভ টার্গেট ফিক্স করে দেওয়া হবে, যে ধরা যাক 500 ইউনিটস অফ প্রোডাকশান তোমাদেরকে করতে হবে পার ডে। এটা একটা কোয়ান্টিটেটিভ টার্গেট। স্টেট কন্ট্রোল অফ রিসোর্সেসের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে গভর্নমেন্টের, কোনো প্রাইভেট সেক্টর বা ইন্ডাস্ট্রির নয়। নেগলিজেন্ট রোল অফ মার্কেট, নো ইন্ডিপেন্ডেন্ট প্রাইস মেকানিজম। মার্কেটের যে অ্যাডভার্টাইজিং প্রমোশন, সেগুলোর একটা নেগলিজেন্ট রোল সেক্ষেত্রে দেখা যাচ্ছে। এখানে একটা নো ইন্ডিপেন্ডেন্ট প্রাইস মেকানিজমটা গভর্নমেন্ট ঠিক করবে। এটা কোনো কম্পিটিশান বা মার্কেটিংয়ের মাধ্যমে সেই জিনিসটা, প্রাইস মেকানিজমটা ঠিক হচ্ছে না। গভর্নমেন্ট যা প্রাইস বলে দেবে সেই প্রাইসেই ইন্ডাস্ট্রিয়াল লিস্ট অর্থাৎ ক্যাপিটালিস্টদের সেই প্রাইসেই জিনিসগুলোকে বিক্রয় করতে হবে। or negligent private participation in the economy. Negligent private participation in the economy অর্থাৎ প্রাইভেট পার্টিসিপেশান এখানে জিরো বলতে গেলে, কোনো প্রাইভেট পার্টিসিপেশানই থাকবে না। গভর্নমেন্ট যা বলে দেবে সেটাকেই মেনে চলতে হবে, গভর্নমেন্টের উপরে কেউ নেই। বোঝা গেল? এটা হচ্ছে ইম্পারেটিভ প্ল্যানিং, অর্থাৎ ডিরেক্টিভ প্ল্যানিং or টার্গেট প্ল্যানিং or সেন্ট্রালাইজড প্ল্যানিং। Such economies were also known as centrally planned economy, যেটা আমি বললাম। এক্সাম্পল গিভেন USSR, চায়না, পোল্যান্ড, হাঙ্গারি, অস্ট্রেলিয়া অ্যান্ড রোমানিয়া। ইউএসএসআরে, তারপর চায়নাতে, পোল্যান্ডে, হাঙ্গারিতে, অস্ট্রিয়াতে এবং রোমানিয়াতে এই ধরনের সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি ফলো করা হয়। ইন্ডিকেটিভ প্ল্যানিং. This model of planning was used by the democratic liberal states. The democratic liberal states এরকম ধরনের প্ল্যানিং ফলো করা হয়, এটা আমরা বুঝতে পারছি। The main idea behind this model is that planning is required only to provide a framework to the economy. একদম সহজ, এটার উল্টোটাই। এটার মেইন আইডিয়া হচ্ছে, main idea behind this model is that planning is required only to provide a framework to the economy. একটা ফ্রেমওয়ার্ক দেওয়া ইকোনমিকে, ঠিক আছে। আগেরটার মধ্যে একটা কতগুলো স্পেসিফিক গোলস দিয়ে দেওয়া থাকতো, কতগুলো কোয়ান্টিটেটিভ গোলস, কতগুলো টার্গেট বলে দেওয়া থাকতো, যেগুলোকে অ্যাচিভ করতে হতো। এখানে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে ইকোনমির জন্য। This kind of planning model gives a wide degree of autonomy and freedom to the private sector. এটাকে পুরোপুরি একটা অটোনমি এবং ফ্রিডম দিচ্ছে প্রাইভেট সেক্টরকে। প্রাইভেট সেক্টর
প্রাইভেট সেক্টর এখানে ডিসিশন মেকিংয়ের কাজ করতে পারে, পুরোপুরি প্রাইভেট সেক্টর এখানে ডিসিশন মেকিংয়ের কাজ করতে পারে, সেই অটোনমি এবং ফ্রিডমটা এখানে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং। The early use of such model was done by France with its first 6-year plan in 1947, which came to be known as Monet Plan. ফ্রান্সে ফার্স্ট 6 ইয়ার প্ল্যানে যে 1947-এ যেটা হয়েছিল সেটাকে বলা হচ্ছে মোনেট প্ল্যান। তোমরা চাইলে লিখে রাখতে পারো, এটা হচ্ছে মোনেট প্ল্যান, MONNET প্ল্যান, PLAN, মোনেট প্ল্যান। কারণ মোনেট নামে একজন ফ্রেঞ্চ ইকোনমিস্ট এটাকে আবিষ্কার করেছিলেন। ইন্ডিকেটিভ প্ল্যানিং ইজ অলসো কল্ড বেসিক স্ট্রাকচার প্ল্যানিং, as the government selects a few sectors or industries as the core of development for which planning is necessary. গভর্নমেন্ট কী করেছে, কতগুলো স্পেসিফিক পার্টিকুলার ইন্ডাস্ট্রি আর লিস্টে বলে দিয়েছে, আপনারা সিদ্ধান্ত নিন কী করে একটা ইকোনমিক প্ল্যানিং করা যায়। সেই ইকোনমিক প্ল্যানিংটা যাতে একটা ফ্রেমওয়ার্ক দেয়, একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে ইকোনমিক স্ট্রাকচারের জন্য। সেই ফ্রেমওয়ার্ক যাতে থাকে, আপনারা সেভাবে ইকোনমিক ডিসিশন নিতে পারেন। গভর্নমেন্ট সেই ফুল অটোনমি এবং ফ্রিডমটা কিন্তু কিছু স্পেসিফিক পার্টিকুলার ইন্ডাস্ট্রিয়াল লিস্টে দিয়েছেন। এটাকে আমরা বলছি মোনেট প্ল্যান, অর্থাৎ ইন্ডিকেটিভ প্ল্যানিং। বোঝা গেল? একদম সহজ। ইম্পারেটিভ প্ল্যানিংয়ের অপোজিটটাই হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং। তারপরে আমরা বলছি নর্মেটিভ প্ল্যানিং। দিস টাইপ অফ প্ল্যানিং গিভস লেস এমফাসিস আপন দ্য সোশ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ডাইমেনশনস অফ দ্য সোসাইটি। এই ধরনের প্ল্যানিংটা লেস এমফাসিস দিচ্ছে সোশ্যাল এবং ইনস্টিটিউশনাল ডাইমেনশনসের উপর। সোসাইটির যে একটা সোশ্যাল এবং ইনস্টিটিউশনাল ডাইমেনশনস রয়েছে সেটার উপর কম গুরুত্ব দিচ্ছে সেটার উপর। হিয়ার প্ল্যানার মিয়ারলি সার্চ ফর দ্য বেস্ট পসিবল results in relation to the established goals, giving less importance to the issues like caste, creed, religion, language, etc. কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে বেস্ট পসিবল যে ফোকাসটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা প্ল্যানিংটার উপর, একটা ইকোনমিক প্ল্যানিংটার উপর, কী করে একটা মডার্ন স্টেট গঠন করা যায় সেই প্ল্যানিংয়ের উপর, ইকোনমিক প্ল্যানিংয়ের উপর সেখানে জোর দেওয়া হচ্ছে। কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজ এইসব ডেমোগ্রাফিক প্রোফাইলের উপর জোর দেওয়া এখানে হচ্ছে না। এটা হচ্ছে নর্মেটিভ প্ল্যানিং। তারপরে লাস্ট হচ্ছে সিস্টেমস প্ল্যানিং। দিস মডেল গিভস ডিউ ইম্পর্টেন্স টু দ্য সোশিও ইনস্টিটিউশনাল ফ্যাক্টরস। সোশিও ইনস্টিটিউশন, এটা ঠিক নর্মেটিভ প্ল্যানিংয়েরই উল্টোটা হচ্ছে সিস্টেমস প্ল্যানিং। এখানে সোশিও ইনস্টিটিউশনাল ফ্যাক্টরসটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজটাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইট ইজ প্ল্যানিং ফ্রম সোশিয়াল টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ, বাট অনলি suitable for country which has the lesser degree of social diversity. এই ধরনের প্ল্যানিংটা আমরা সোশ্যাল টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্ল্যানিংটা সাকসেসফুল হচ্ছে। বাট এই প্ল্যানিংটা সুটেবল শুধু সেই সব কান্ট্রির জন্যই যেসব কান্ট্রিতে সোশ্যাল ডাইভার্সিটি জিনিসটা কম রয়েছে। দ্য ইকোনমিক সার্ভে 2012-13 advocated a need for the systems planning approach of planning in India. ইকোনমিক সার্ভে যে হয়েছিল 2012-13 সেটা এই ধরনের প্ল্যানিংকে
গুরুত্ব দিয়েছে, বলেছে যে এই ধরনের প্ল্যানিংয়ে আমাদের ইন্ডিয়াতেও দরকার। কারণ ইন্ডিয়াতে এইসব কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ এটসেট্রাকে বেশি গুরুত্ব দিতে হবে। সব সোশিও ইনস্টিটিউশনাল যে ফ্যাক্টরস রয়েছে, এই ফ্যাক্টরস গ্রুপগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে ইন্ডিয়াতে, না হলে ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য করা সম্ভব নয়। ইন্ডিয়াতে একটা প্রপার ইকোনমিক ফ্রেমওয়ার্ক গঠন করাও সম্ভব নয় যদি আমরা এই সোশিও ইনস্টিটিউশন ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করে যাই। এটা বলা হচ্ছে সিস্টেমস প্ল্যানিংয়ে। As there is a need to connect the policies with the customs and traditions of the people to enhance their acceptability. As আমাদের ইন্ডিয়াতে যদি প্রপার ইকোনমিক ফ্রেমওয়ার্ক তৈরি করতে হয়, তাহলে পিপলরা যেটা চায়, এই যে পিপলরা যেটা চায়, অন্য অর্থে কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টরেই চলে আসছে। সেই সব ফ্যাক্টরগুলোকে মাথায় রেখেই পলিসি ডিজাইন করতে হবে, না হলে হবে না। এইগুলোকে মাথায় রেখে পলিসি ডিজাইন করলেই পিপল অর্থাৎ কনজিউমার সেগুলোকে গ্রহণ করবে, না হলে করবে না। বোঝা গেল? এই হচ্ছে আজকের টপিক, যেটা আমি শেষ করলাম। আজকে আমরা কি পড়লাম তাহলে? ইকোনমিক প্ল্যানিংয়ে কয়টা টাইপ আছে? 4টে টাইপ: ইম্পারেটিভ প্ল্যানিং, ইন্ডিকেটিভ প্ল্যানিং, নর্মেটিভ প্ল্যানিং অ্যান্ড সিস্টেম প্ল্যানিং। বোঝা গেল 4টে প্ল্যানিং সম্বন্ধে তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, ঠিক আছে? আর আমরা যেটা পড়লাম, চয়েস অফ ইকোনমিক সিস্টেম ফর ইন্ডিয়া। আমাদের ইকোনমিক সিস্টেম মিক্সড ইকোনমিক সিস্টেম হওয়া সত্ত্বেও স্লাইটলি টিল্টেড টুয়ার্ড সোশ্যালিজম, যেটা আমি বলেছি। আর যেটা আমরা পড়লাম, ইকোনমিক স্ট্রাকচার অন এইভ অফ ইন্ডিপেন্ডেন্স। অন দ্য এইভ অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের ইন্ডিয়াতে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ব্রিটেনে হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটা আমরা কী করে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হলো সেটা আমরা পড়লাম। কী করে যারা জয়েন্ট ফ্যামিলি আছে ওরা তো এগ্রিকালচারাল প্রডিউস কিনতে পারছে, কিন্তু যারা যারা ফ্যামিলি আছে ওরা এগ্রিকালচারাল প্রডিউস কিনতে পারছে না, যার কারণে ডিক্লাইন ইন দ্য প্রোডাক্টিভিটি পার পারসন এনগেজড ইন এগ্রিকালচার, সেটা দেখা গেল বেশি পরিমাণে। বোঝা গেল? এই হচ্ছে আজকে আমরা পড়লাম। আজকের পড়ার বিষয়ের উপর যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা নির্বিঘ্নে, নিঃসন্দেহে, নির্দ্বিধায়, নির্ভয়ে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, ঠিক আছে? আর তোমাদের যদি আমি এরপরে আরও অনেক ক্লাস নেব। এরপরে আমি যেই ক্লাসটা নেব সেটা হচ্ছে গোলস অফ ইকোনমিক প্ল্যানিং। তোমরা খাতায় লিখে রাখতে পারো গোলস অফ ইকোনমিক প্ল্যানিংয়ের উপর আমি ক্লাস নেব। এটা হবে আমাদের পরবর্তী ক্লাসের টপিক, ঠিক আছে? আর তোমরা কমেন্ট বক্সে লিখবে, নাহলে আমি বুঝতে পারবো না আমি কেমন পড়াচ্ছি, ঠিক আছে না? আমি কেমন পড়াচ্ছি সেটা বুঝতে হবে, আমার নিজেরও জানতে হবে আমি কেমন পড়াই। সুতরাং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখবে, উল্লেখ করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস ডে। ভালো থেকো সবাই।